আমি অনেক দিন পর আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে। অন্যরকম বলা ভুল, মানে অন্য একটা ফেস্টিভ্যালের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে নবান্ন উৎসব, যেটা বীরভূম আর পূর্ব বর্ধমানের দিকে বেশি চল আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি থালা সাজিয়ে নিয়েছি। আর এগুলোতে কী কী রান্না হয়েছিল তার জন্য দেখো, এখানে ডাল সিদ্ধ করা হচ্ছে, ভাত হচ্ছে, আর এই দেখো গোল গোল করে মূলো কেটে রাখা হয়েছে। মূলোটাকে আমি জল দিয়ে নুন আর হলুদ সহযোগে এটাকে আমি সিদ্ধ করে নেবো। এইদিকে গোল গোল আলু ভাজার জন্য আলু কাটা হয়েছে, আর এদিকে শাকও কেটে নেওয়া হয়েছে, লাল শাক। আলুটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব, বেগুনটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব এটা ভাজার জন্য। এবার কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, তাতে আমি দেবো সামান্য পরিমাণে চীনাবাদাম। চীনাবাদামটাকে ভালোভাবে আমি ভেজে নেব। চীনাবাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বড়ি। বড়ি আর চীনাবাদামটা এটা দিয়ে আমি শাক ভাজবো। যারা ভোজবাড়ির মতন স্টাইলে শাক ভাজা খেতে চাও তারা এরকমভাবে শাকটা ভাজবে, দেখবে একবারে ভোজবাড়ির মতন টেস্ট হয়েছে। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো। তারপর আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ধুয়ে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেবো। অনেকজনা দেখেছি যে শাকের মধ্যে জল দেয়, আমি কিন্তু শাকের মধ্যে কোনো রকম জল ইউজ করব না। এটা জল ছাড়া এই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আবারও এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। যখন শাকটা ভালোভাবে ভাজা হয়ে আসবে, শাকের ডাঁটিগুলোকেও সিদ্ধ হয়ে আসবে, দেখো একটু নাড়া দিলেই ওটা গলে যাবে। সেই মতো পর্যায়ে চিনি দিয়ে সামান্য পরিমাণে চিনি দেবো স্বাদ মতন। আর ভাজা যে বাদাম বড়িটা ছিল ওটাকেও আমি দিয়ে দেবো একটু শিলে একটু থেতো করে, শিল নোড়াতে দিয়ে হালকা আধ ভাঙা করে ওটার সাথে আমি মিশিয়ে দেবো। দিয়ে আবার আমি ভেজে পুরো জলটাকে এখানে কিন্তু আমি শুকিয়ে নিতে হবে। আর এই রান্নাটা পুরোটা লো ফ্লেমে হবে। তারপরে সামান্য পরিমাণে পোস্ত, গোটা পোস্ত, সেটাকে আমি এর মধ্যে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। এরপর আমি ডাল করব, তার জন্য দিয়ে দিচ্ছি মেথি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে। এই রান্নাগুলো সমস্তটাই সর্ষের তেলে হয়েছে। আর দিয়ে দিলাম যে সিদ্ধ ডালটা ছিল সেটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, নুন, হলুদ আর চিনি পরিমাণ মতন এটাতে আমি দিয়ে দিলাম। এবারে ডালটাকে ভালোভাবে যখন ফুটে আসবে সেই মতো পর্যায়ে ডালটাকে আমি নামিয়ে নেব। তোমাদেরও কার কার এইসব রান্না আছে এই নবান্ন উৎসব, সেটা আমাকে একটু কমেন্টে জানাবে। আর এরপর আমি ভাজাভুজিগুলোর জন্য তেল রেডি করে নিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে, যে নুন হলুদ করে লাগিয়ে মাখানো ছিল যেই বেগুনগুলো, সেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজাভুজি সবসময় লো ফ্লেমে করবেন, তাহলে এটা ভালোভাবে সুসিদ্ধ হবে আর পুড়েও যাবে না, খেতেও ভালো হবে। এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এই বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। এই নবান্ন উৎসব যাদের আছে তারাই জানেন যে এগুলো খেতে কতটা টেস্টি হয়। অন্যান্য দিনের থেকে এই দিনে বেশি খেতে ভালো লাগে। এরপর আমি একে একে যে সিদ্ধ করে রাখা মূলোটা ছিল সেই মূলোটাকেও আমি তেলে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এটা একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। শুধু নবান্নে এই যে লাঞ্চের রেসিপি সেটাও নয়, এটা সকালে একটা ব্রেকফাস্টও থাকে। সেটা আমি এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আপনারা যদি চান সেটা দেখতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সঙ্গে সেটাকেও শেয়ার করে দেবো। দেখতে দেখতে এই যে মূলোটা আমার ভাজা হয়ে গেল। মূলোটা ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেও আমি এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটা চন্দ্রমুখী আলু ছিল বলে আমি সিদ্ধ করিনি। যাদের জ্যোতি বা অন্য যে আলুগুলো থাকে সেই আলু থাকলে সেগুলোকে হালকা একটু নুন হলুদ দিয়ে যেভাবে মূলোটাকে ভাপিয়েছিলাম সেভাবে একটু ভাপিয়ে নেবেন, তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে কুমড়োনি করবো বলে লম্বা লম্বা করে কুমড়ো কেটে নিয়েছি। আর এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতন, আর নুন, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো জল, আর কিচ্ছু দেবো না। এটা ভালোভাবে এটাকে গুলে একটা ব্যাটার তৈরি করে নেবো, যেভাবে বেগনির ব্যাটার হয় সেইভাবে। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও আমি ভালোভাবে তুলে নেব তেল থেকে। এরকম করে গোল গোল আলু ভাজা কার ভালো লাগে খেতে আমাকে একটু বলবেন। আপনারা ব্যাটারটা দেখতেই পেলেন কতটুকু পাতলা করেছি বা কতটা মোটা করেছি। এরপরে ভালোভাবে কুমড়োগুলোকে ডুবিয়ে বেসনের মধ্যে তারপর এটাকে আমি তেলে ছেঁকে নেব। তোমাদের কার কার বেগনি ভালো লাগে না এইভাবে কুমড়োনি ভালো লাগে সেটা আমাকে একটু বলবে। এই যে লাল লালভাবে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি।
এরপরে ফুলকপি আলুর একটা তরকারি হবে, তার জন্য আমি ফুলকপিগুলোকে ওই তেলেই ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু টাইম ধরে লাল লাল করে ভাজতে হবে। আর এখানে প্রত্যেকটা রান্না কিন্তু নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুনের কিন্তু ব্যাপার নেই। আর ফুলকপির তরকারির জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিচ্ছি আদা, গোটা ধনে, গোটা জিরে, দুটো টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ফুলকপিটা ওইদিকে ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এবারে ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে, যেটা ফুলকপি আলুর তরকারির জন্য যে আলুটা, সেটাকেও ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বড়ি। এই বড়িটা আপনারা দেখতে থাকুন কিসে কাজে লাগে। বড়ি তো আগে ভেজেছিলাম, সেটা তো শাক ভাজায় দেওয়া হয়ে গেছে, কিন্তু এই বড়িটা আমি কী তরকারিতে দিই বা কিসে ব্যবহার করি সেটাও দেখবেন। এরপরে তেলের সামান্য মতন তেলটা কমিয়ে রেখে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যেই মশলাটা পেস্ট করেছিলাম তার হাফ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি নুন, হলুদ, পরিমাণ মতন যা যা মশলা লাগে সেগুলোকে দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে, আর যেহেতু লেগে যাচ্ছিলো মশলাটা, তাই একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা, সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ টাইম ধরে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো মটরশুঁটি। শীতকালে মটরশুঁটি দিয়ে ফুলকপি তরকারি দারুণ লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন ভালো লাগছে সেটা একটু জানাবে। তোমরা কেউ কমেন্ট করছো না, তাই আমি বুঝতে পারছি না যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো যাই হোক, ফুলকপিতে জল দিয়ে দিয়েছিলাম, সিদ্ধও হয়ে গেছে দেখো আলুগুলো। এরপরে ফুলকপির তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আবার কড়াইয়ে আবারও সামান্য পরিমাণে তেল দেব। সরষের তেল দিয়েছি, তার মধ্যে মেথি আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি ডুমো ডুমো করে এই যে কাঁচকলা আর আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটার এই যে সবজিটা হচ্ছে, এই সবজিটা সম্পূর্ণ আলাদা রকম। হয়তো কেউ কেউ খেয়েছে, আবার হয়তো কেউ খাওয়াইনি এই জিনিসটা। এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। যখন কাঁচকলা আলুটা ভালোভাবে ভাজা হয়েছিল, তারপরে ভাজা হয়ে যাওয়ার পর কুমড়ো আর বেগুন দেখতেই পাচ্ছ তোমরা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ওটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি নুন, হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ওটা ভেজে নেব। তারপরে যে পেস্ট করা মশলাটা ছিল বললাম, যেটা বাঁচিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে টাইম ধরে কষতে থাকছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সবজিগুলো কমে এসছে ভালোভাবে কষার জন্য। তারপরে পরিমাণ মতন জল, আর যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম আগে তোমাদেরকে বললাম, সেই বড়িগুলো এখানে হাফ বড়ি এখানে দিয়ে দিলাম, আর হাফ বড়ি তোলা থাকবে অন্য কিছু একটা তরকারিতে দেব। তো এই দেখো, পায়েস করার জন্য দুধ গরম করে নিচ্ছি, তার মধ্যে তেজপাতা আর এলাচ আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ফোটার জন্য ওয়েট করব। এই দেখো তরকারিটাও এদিকে হয়ে গেছে, আলু, বেগুন, কাঁচকলা যেগুলো যা ছিল, কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে নামিয়ে দেবো। এই তরকারিগুলো ঝাল মিষ্টির মধ্যে হয়। এই দেখো দুধটা ফুটে এসছে, এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল, গোবিন্দভোগ চাল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি পায়েস বানানোর জন্য। তোমরা যদি সমস্ত রেসিপি যদি ডিটেলসে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা দেখাবো। আর এখানে একটা অম্বল বা সবজির টক, যেটা যা বলো, সেটা বানাবো। তার জন্য মেথি নয়, পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বেগুন, কুমড়ো, তারপরে মানে নর্মাল আলু, মূলো সমস্ত কিছু ভালোভাবে ভেজে সেটাকে জল দিয়ে সিদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে। তারপরে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে তেঁতুলগুলো জল দিয়ে এটাকে, আর চিনি দিয়ে, আর বড়ি যে ভাজা ছিল সেই বড়িটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে এটা নামিয়ে নেব। এটা কিন্তু সবজি সেদ্ধ হওয়ার আগে কিন্তু তেঁতুল দেবেন না, তাহলে কিন্তু একটা সবজিও সিদ্ধ হবে না। তো যাই হোক, টকটা ওইদিকে বা অম্বল যেটাই বলুন সেটা হচ্ছে, এদিকে পায়েসটাও আমার সেদ্ধ হয়ে গেছে চালগুলো। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আর পরিমাণ মতন চিনি, যতটা পরিমাণে লাগবে সেটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এক প্যাকেট দিয়েছিলাম আমুলিয়া, যেই মানে প্যাকেট গুঁড়ো দুধগুলো হয় সেগুলো। আর এই দেখুন সব রান্না আমার ওটা হয়ে গেছে নিরামিষ, একমাত্র মাছটা হবে আমিষ। সমস্ত রান্নাটা হওয়ার পর মাছটা হয়।
এই যে মাছটা ছিল কাতলা মাছ, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। আর এটা বানানোর জন্য একটা পেস্টও বানিয়ে নিয়েছি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা কালিয়া হবে। এই যে মাছটাকে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবারে ওর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে যে পেস্টটা ছিল সেই পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। আমি খুব ফাস্ট দেখিয়েছি যেহেতু ভিডিওটা খুব লেন্দি হয়ে গেছে। তারপরে চিনি, হলুদ, নুন যেটা যা লাগবে সেটা সমস্তটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবার গা মাখা করে ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর সময় একটু গরম মশলা দেবো। এরপরে দেখুন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কিভাবে সার্ভ করা হয়। এটা আমাদেরকে ছোটো থেকেই আমরা এটা কলা পাতাতেই দেখে আসছি। আগে তো নানান রকম আয়োজন হতো, কিন্তু এখন অনেক আয়োজন কমে গেছে। যাই হোক, আপনাদেরকে তাও দেখাচ্ছি। এই যে নিয়ে নিলাম শাক ভাজা, বাটি চাপা ভাত, লেবু আর বেগুন ভাজা, মূলো ভাজা, এই যে গোল গোল করে যে আলু ভেজেছিলাম আলু ভাজা, এই যে কুমড়োনি করেছিলাম সেটাও দেখুন নিয়ে নিলাম। আর এর সঙ্গে রাখা আছে ফুলকপি আলুর তরকারি, ওই যে কুমড়োর একটা তরকারি, তারপরে পায়েস, অম্বল, মাছ সমস্তটি। দেখুন ডাল কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। আপনাদেরও কার কার এই ভিডিওটা ভালো লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর কি কি রেসিপি আমার কাছ থেকে আপনারা দেখতে চাইছেন সেটাও আমাকে বলবেন। ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার